আদালতের নির্দেশ, ডিজে মামলায় আজ কণ্ঠস্বরের নমুনা দিতে যাচ্ছেন অভিষেক। ম্যাজিস্ট্রেটের কাছে দিতেই হবে কণ্ঠস্বরের নমুনা, সে কারণে বিধাননগর আদালতের উদ্দেশ্যে তিনি রওনাও দিয়ে দিয়েছেন। আমাদের এক প্রতিনিধি সুশোভন যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ি ফলো করছে, অন্যদিকে বিধাননগর আদালতের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়া। আমি সবার প্রথমে একটু সুপ্রিয়র কাছে জানতে চাই, সুপ্রিয় তুমি দেখাচ্ছিলে আগের লাইভে যে কিভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে, কারণ সেখানে আদালতের নির্দেশ রয়েছে পুলিশকে সঠিক নিরাপত্তা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আদালতে পৌঁছানোর পর ঠিক আর কি কি হবে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র কণ্ঠস্বরের নমুনা দেবেন না, তাকে হাজিরা দেওয়ার কথাও কিছুক্ষণ আগে রাজীব সরকার বলছিলেন, কি কি পদ্ধতি রয়েছে? শর্মিষ্ঠা, তোমাকে কিছু সময় আগেই যে আমি আদালত চত্বরের বাইরে নিরাপত্তার ছবিটা দেখাচ্ছিলাম, আবারও একবার দেখানোর চেষ্টা করব। আমার ক্যামেরা পার্সন গৌরবকে বলবো, আর নিরাপত্তার যে আটোসাটো বেষ্টনী সেটা কিন্তু আরও বেশ খানিকটা বাড়ানো হয়েছে। একাধিক বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তারা যেমন রয়েছে, র্যাফের বাহিনী রয়েছে, মহিলা পুলিশ রয়েছে। এমনকি আজ কিন্তু এই আদালত চত্বরের যে জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতে এলে যে রাস্তা দিয়ে তিনি যাবেন ভেতরে, সেই রাস্তায় কিন্তু কাউকেই কোনো রকম জমায়েত করতে দেওয়া হচ্ছে না। কারণ একদিকে যেমন আদালতের বেলা 12টার ডেডলাইন রয়েছে এই ডিজে মামলাতে কণ্ঠস্বরের নমুনা নেওয়ার জন্য, ঠিক তার পাশাপাশি কলকাতা হাইকোর্টের কিন্তু আরও একটা নির্দেশ রয়েছে যে নিরাপত্তা ব্যবস্থা যাতে সুনিশ্চিত করা হয়, কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি বা ডিম ছোড়ার মতন কোনো ঘটনা যাতে না ঘটে, সেই বিষয়টিও কিন্তু পুলিশকে সুনিশ্চিত করার জন্য বলা হয়েছে। আর তার জন্যই বিধাননগর কমিশনারেটের যে তৎপরতা সেটা আমরা দেখতে পাচ্ছি, একেবারে দেখতেই পাচ্ছ একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তারা কিন্তু র্যাফের বাহিনীদের বিভিন্ন জায়গাতে ডিপ্লয় করা হয়েছে। যে রাস্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ি নিয়ে আসবেন বা যেখানে গাড়ি থেকে নামা পড়ে তিনি হেঁটে ঢুকবেন, সেই জায়গা থেকে কিন্তু কোনো রকম কোনো জমায়েত করতে দেওয়া হচ্ছে না। সাধারণত এই গেটটা দিয়ে কিন্তু অন্যান্য যারা আদালত চত্বরে যাতায়াত করেন তাদের কিন্তু ঢোকা বেরোনো নয়। সাধারণত যে গেটটা সেটা কিন্তু একটু দূরে, সেই জায়গা থেকে নিরাপত্তার বিষয়টা মাথায় রেখেই কিন্তু এই গেটটি বা এই রাস্তাটাকে নির্বাচন করা হয়েছে, যেহেতু এখান থেকে খুব বেশি সাধারণ যারা আদালত চত্বরে বিভিন্ন কাজে আসেন তাদের যাতায়াত থাকে না। নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এই রাস্তাটাকেই বা এই জায়গাটাকেই কিন্তু পুলিশের তরফ থেকে নির্ধারণ করা হয়েছে। তুমি আরও যে বিষয়টা জানতে চাইছিলে যে আজকে আদালতে আসার পর আজকে তার কী কী প্রসিডিওর রয়েছে, দেখো ইতিমধ্যেই আমরা যেটা দেখলাম কিছু সময় আগেই সিআইডি তদন্তকারী আধিকারিক থেকে শুরু করে অন্যান্য যারা অফিসিয়ালরা তারা পৌঁছে গেছেন বিধাননগর আদালতে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই যে ডিজে উস্কানি মামলা, সেই মামলাতে আজ কণ্ঠস্বরের নমুনা দিলে সেই নমুনা সংগ্রহ করা হবে। এমনকি রাজীব সরকার যে বিষয়টা অভিযোগকারী হিসাবে কিছু সময় আগেই বলছিলেন যে তিনি মেনশন করেছেন আদালতে যে শুধুমাত্র কণ্ঠস্বরের নমুনা নয়, ম্যাজিস্ট্রেটের সামনে তার পাশাপাশি তাকে আদালতে হাজিরা দিতে হবে। এবং আমি তোমার কাছে অবশ্যই সুপ্রিয়া আসবো, কারণ সেই দিকটাও নজরে রাখার মতন। আমরা একটুখানি যদি ছবি দেখি, কারণ আজ কালীঘাট চত্বর থেকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যান, কালীঘাটে তার বাড়ি থেকে যখন বেরোন, তারপর থেকে আমাদের প্রতিনিধি সুশোভন তার সঙ্গে রয়েছেন, একেবারে তার কনভয়ের পেছনেই রয়েছেন। মা উড়ালপুলের উপরে এই মুহূর্তে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। বিধাননগর আদালতের উদ্দেশ্যে তিনি রওনাও দিয়ে দিয়েছেন, কারণ 11টা থেকে 12টার মধ্যে, মানে যে ডেডলাইন তাকে দেওয়া হয়েছে, সে 11টা থেকে 12টার মধ্যে তাকে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। সেই মতোই তিনি আসছেন, তিনি নেমেও গিয়েছেন এই মুহূর্তে, মা উড়ালপুল থেকে নেমেও গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি বিধাননগর আদালতের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, চিংড়িঘাটার দিকে এগোচ্ছেন। এই মুহূর্তে বাইপাস ধাবাও তিনি ক্রস করলেন। আর হয়তো খুব জোর 10 থেকে 15 মিনিট লাগবে। 10 থেকে 15 মিনিট পর তিনি বিধাননগর আদালতে পৌঁছবেন এবং সেইখানে গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে তাকে তো কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে। এবং তার পাশাপাশি রাজীব সরকার, যিনি এই মামলার যিনি এই মামলা করেছেন, তিনি একটা বিষয় স্পষ্ট করেছেন যে তাকে হাজিরাও দিতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরাও দিতে হবে আদালতে। আমাদের প্রতিনিধি সুশোভনের সঙ্গে কথা বলবো। সুশোভন, আমরা তো দেখতে পাচ্ছি যে চিংড়িঘাটা ধরছেন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে আর খুব জোর 10 থেকে 15 মিনিট লাগবে, তাই তো? একেবারেই তাই, নির্দিষ্টভাবে সেই রাস্তায় যদি যায় তাহলে 10 থেকে 15 মিনিট লাগবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চিংড়িঘাটার যে ভিআইপি রোড, সেই ভিআইপি রোড ধরলো এবং ধরে যদি বিধাননগর আদালতে যায় তাহলে কিন্তু বিল্ডিং মোড় দিয়ে তাকে ঢুকতে হবে। অর্থাৎ স্বাভাবিকভাবেই এখনও পর্যন্ত কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে তার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু বিধাননগর আদালতের দিকে কিন্তু একেবারে ইঙ্গিত করছে। যা চিংড়িঘাটা ক্রসিং এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ক্রস করলো। স্বাভাবিকভাবে বিল্ডিং মোড় দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঢোকে কিনা তা কিন্তু নিঃসন্দেহে দেখার।
তার কারণ তুমি জানো যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতেই হবে। তার কারণ মহামান্য কলকাতা হাইকোর্ট তারা কিন্তু বলেই দিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজির হতেই হবে, তার রক্ষা কবচ রয়েছে। এবং আজকে দুপুর 12টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুপুর 12টার মধ্যে হাজির হতে বলা হয়েছে। সব মিলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় এই মুহূর্তে কিন্তু ভিআইপি রোডের ওপর বিল্ডিং মোড়ের কাছাকাছি রয়েছে। তার গাড়ি কোন দিকে যায় নিঃসন্দেহে দেখার। যদি আমরা সূত্র মারফত জানি যে তুমি নজর রাখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ঠিক পেছনেই রয়েছে আমাদের প্রতিনিধি সুশোভন তার গাড়ি, এবং বিল্ডিং মোড়ের দিকে রয়েছে অভিষেকের গাড়ি। সেখান থেকে সে বিধাননগর আদালতের দিকে যায় না অন্য কোথাও যায়, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকছে। আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিং মোড় থেকে একেবারে ইন্ডিকেটর দিয়ে দিয়েছেন যে ডান দিকে যাবেন। তাহলে হয়তো বলা যেতে পারে, এই মুহূর্তে নিশ্চিত করা যেতে পারে যে তিনি বিধাননগর আদালতের দিকেই আসছেন। আমাদের প্রতিনিধি সুপ্রিয়র সঙ্গে কথা বলতে। সুপ্রিয়, আর কিছুক্ষণের মধ্যে আদালত চত্বরে পৌঁছতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতে আসার পর ঠিক কোন কোন প্রসেস রয়েছে, কি রয়েছে, আপডেট তোমার কাছে? দেখো, আদালতে তিনি যে সশরীরে পৌঁছলেন, সেই পৌঁছানোর পর কিন্তু বেশ কিছু লিগ্যাল প্রসিডিওর থাকে, অর্থাৎ পেপার ওয়ার্ক থাকে। সেই বিষয়গুলো প্রথমে তাকে সম্পন্ন করতে হবে, কারণ নির্দিষ্ট কলকাতা হাইকোর্টের যে ডেডলাইন রয়েছে সেটা হচ্ছে বেলা 12টা। আর সেই জায়গা থেকে যেটা অনুমান করা যাচ্ছে, যেহেতু তিনি সকাল 11টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন, নির্ধারিত সময়ের আগেই তিনি সশরীরে পৌঁছে যাবেন। এবং তার জন্য পুলিশের তরফ থেকে যে প্রস্তুতি বা নিরাপত্তার যে আঁটোসাঁটো বেষ্টনী, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আদালত চত্বরে এসে পৌঁছানোর তারপরেই যে লিগ্যাল প্রসিডিওর বা যে পেপার ওয়ার্কস রয়েছে সেগুলো সম্পন্ন হবে। এবং তার পরবর্তীতে কিন্তু ভয়েস স্যাম্পল দেওয়ার যে প্রসেস রয়েছে, তার জন্য যাবতীয় যা প্রস্তুতি ইতিমধ্যেই কিন্তু সিআইডির তরফ থেকে করে রাখা হয়েছে। যেটা তোমাকে কিছু সময় আগেও বলছিলাম যে সিআইডি তদন্তকারী অফিসার থেকে শুরু করে অন্যান্য যারা অফিসিয়াল তারা পৌঁছে গেছেন। ম্যাজিস্ট্রেটের সামনে এই কণ্ঠস্বরের নমুনা আজকে দেওয়া হবে। মূলত এই যে ডিজে উস্কানি যে মন্তব্য, যে সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেই কণ্ঠস্বর আর আজকে যে ভয়েস স্যাম্পল নেওয়া হবে, সেই কণ্ঠস্বর দুটো কিন্তু তদন্তকারীরা পরবর্তীতে মিলিয়ে দেখবেন যে একই ব্যক্তির এই দুটি কণ্ঠস্বর কিনা। এবং সেই প্রসেস সম্পন্ন হওয়ার পর, যেহেতু রাজীব সরকার অভিযোগকারী হিসেবে তিনি যেটা বলছিলেন কিছু সময় আগেই, যে তারা আদালতের কাছে মেনশন করেছেন যে তিনি যাতে আজকে সশরীরে আদালতে হাজিরাও দেন, শুধুমাত্র ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত হয়ে কণ্ঠস্বরের নমুনা না দেওয়া, তার পাশাপাশি তাকে যাতে হাজিরা দিতে দেওয়া হয় সেই বিষয়টাও মেনশন করেছেন। যদিও আমাদেরও নজর থাকছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যে বিধাননগর আদালতে হয়তো ঢুকবেন এবং তাকে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। আগের দিন দুটো আর্জি জানানো হয়েছিল যে তার এই কণ্ঠস্বরের নমুনা যাতে অন্য কোনো মামলায় না ব্যবহার করা হয়। যদিও সেই বিষয়টাতে আমলই দেননি বিচারপতি। তার পাশাপাশি আরও একটা আবেদন করা হয়েছিল তার যাতে সঠিক নিরাপত্তা দেওয়া হয়, সেই নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে। আচ্ছা, আমি এই মুহূর্তে একটা বিষয় আমি পিসিআরকে বলবো যে যদি রাজীব সরকারের বক্তব্যটা যদি চালানো সম্ভব হয়, কারণ রাজীব সরকার তিনিই এই মামলা করেছেন। আজ কিছুক্ষণ আগে তিনি বলেছেন যে শুধুমাত্র কণ্ঠস্বরে নমুনা দিলেই হবে না, তাকে আদালতে হাজিরা পর্যন্ত দিতে হবে। রাজীব সরকারের বক্তব্যটা একটু চালাতে বলবো। কোর্টের কাছে মানে মেনশন করলাম যে অভিষেক ব্যানার্জি শুধু আসবেন, এসে এখানে ভয়েস স্যাম্পল দিয়ে চলে যাবেন, সেটা হবে না। তাকে আজকে কোর্টে এসে হাজিরা দিতে হবে, কারণ উনি এর আগে যতবার কোর্ট প্রসিডিংস হয়েছে উনি একবারও অ্যাটেন্ড করেননি। তো কোর্ট প্রসিডিংসেও কিন্তু ওনাকে হাজিরাটা দেওয়াটা ওনার বাধ্যতামূলক এবং এটা কর্তব্য। কারণ আমাদের আদালতে এটা নিয়ম যে কারোর নামে যদি অভিযোগ থাকে, কারণ আমাকেও এসে হাজিরা দিতে হয়েছে, আমি তো অভিযোগকারী, আমাকেও হাজিরা দিতে হয়েছে। উনি অভিযুক্ত, ওনাকেও এসে কোর্টে হাজিরা দিতে হবে। আমি রাজনীতির লোক নই, আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না, সাধারণ মানুষের কথা আমি তুলে ধরেছি কোর্টের কাছে। আমার বক্তব্যটা হচ্ছে যে তৃণমূল যদি জিতে আসতো, তাহলে যে লিস্টটা তৈরি হয়েছিল, যেটা ক্যামাক স্ট্রিটে এখনও পড়ে আছে, প্রায় 17,000-এর মতো মনে হয় নামের লিস্ট আছে, সেই মানুষগুলোর উপরে যদি আজকে অত্যাচার হতো, যদি মানে অজস্র মহিলার রেপ হতো, তাহলে তার দায়ভার কে নিত? সাধারণ মানুষের জীবনগুলোকে কেন এটা ছিনিমিনি খেলবে? এটারই প্রতিবাদ আমার এটা। অর্থাৎ যে বিষয়টা একটা আগে থেকেই আলোচনা হচ্ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কেন ভয় পাচ্ছেন, তিনি কেন তার কণ্ঠস্বরের নমুনা দিতে চাইছেন না, সেটা আগের দিনই পরিষ্কার হয়ে গিয়েছিল। তিনি পরিষ্কার জানিয়েছেন, তার আইনজীবী পরিষ্কার জানিয়েছিলেন যে তার কণ্ঠস্বরের নমুনা যাতে অন্য মামলায় ব্যবহার না করা হয়, অন্য মামলায় যেন কণ্ঠস্বরের নমুনা ব্যবহার না হয়, সেই আবেদন করা হলেও আর্জি খারিজ করে দিয়েছে আদালত।
কিন্তু কোন মামলায় কণ্ঠস্বর ব্যবহারে ভয় পাচ্ছেন অভিষেক? প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখতে হবে, নিয়োগ দুর্নীতি মামলা আমরা দেখেছি, সেইখানেও কণ্ঠস্বরের নমুনা দিতে কালীঘাটের কাকু মানে সুজয় কৃষ্ণ ভদ্র ভয়ানক একটা পরিস্থিতির মধ্যে নিয়ে গিয়েছিলেন। তিনিও তার কণ্ঠস্বরের নমুনা দিতে চাইছিলেন না, অবশেষে তাকেও তার কণ্ঠস্বরের নমুনা দিতে হয়। অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সেই চাকরি করতেন এই সুজয় কৃষ্ণ। তার সঙ্গে একটা টেলিফোনিক কনভারসেশনও তদন্তকারী আধিকারিকদের হাতে আসে। সেক্ষেত্রে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভয় পাচ্ছেন যে তার এই কণ্ঠস্বরের নমুনা অন্য দুর্নীতির ক্ষেত্রে ব্যবহার করতে পারে, অন্য মামলায় ব্যবহার করা হতে পারে, সেই ভয়টা কি তার মধ্যে রয়েছে? নিয়োগ দুর্নীতিতে 100 কোটি টাকা তুলেছিলেন সুজয় কৃষ্ণ, দাবি কেন্দ্রীয় এজেন্সির। 19 কোটি টাকা দিয়েছিলেন বলে দাবি করেছিলেন মিডলম্যান তাপস মণ্ডলও। কি দেবেন না দেবেন দিতে বাধ্য হবেন উনি, সেটা নিয়ে কোনো চর্চার বিষয় নেই। দেননি কেন একদিন হাজিরা, আর দিতে বাধ্য হবেন যতক্ষণ না চালে বিশ্বাস নেই। যান, কমপক্ষে আদালতের প্রতি যে সম্মান সেটুকু তো রাখুন। আমরা একটুখানি সুশোভনের সঙ্গে কথা বলি, কারণ খুব কাছেই হয়তো পৌঁছেছেন। সিগন্যালে এই মুহূর্তে দাঁড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। বারবার আমরা দেখছি গাড়িতে দুটো গাড়ি রয়েছে, সেই গাড়ি থেকে যাত্রী এই গাড়িতে আসছে, ওই গাড়িতে যাচ্ছে, এরকম একটা পরিবর্তন আমরা প্রত্যেকবারই দেখতে পাচ্ছি। আমাদের প্রতিনিধি সুশোভনের সঙ্গে কথা বলবো। সুশোভন, কি আপডেট রয়েছে? দেখো, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বিধাননগর যে রাস্তা, সেই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে। খুব স্বাভাবিকভাবে বিল্ডিং মোড়ের পর বিধাননগরের একেবারে রাস্তার মধ্যে দিয়ে আসার মানেই বিধাননগর কোর্টের একেবারে কাছাকাছি। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধাননগর কোর্টে যাচ্ছেন তা এখনও পর্যন্ত আশা করা যায়, এবং সেই রাস্তা সে ইঙ্গিত করছে। সব মিলে কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিধাননগর তাকে আদালতে 12টার মধ্যে আসতে হবে সে কথা বলা হয়েছিল, এবং 11:40 এখন বর্তমানে ঘড়ি ধরে সময়, অর্থাৎ তার হাতে কিন্তু আর বেশি সময় নেই, বলা যায় কিছু মিনিট। এইবার সেই কিছু মিনিটের মধ্যেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে হাজিরা দিতে হবে, অর্থাৎ তার কাছে ডেডলাইন হলো 12টা, যা আর কিছু মিনিটের অপেক্ষা। সেই মিনিটের আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পৌঁছাতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি যেখানে রয়েছে আর বিধাননগর আদালত যেখানে অবস্থিত, এই দুটোর মধ্যে কিন্তু যে সময় সেই সময় পৌঁছে যাওয়া সম্ভব। স্বাভাবিকভাবেই গাড়ির গতিবেগ আর রাস্তা যেদিকে দিক নির্দেশ করছে বিধাননগর আদালতের দিকে কিন্তু এই গাড়ি যাওয়ার সম্ভাবনা প্রবল। স্বাভাবিকভাবেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তার যে গাড়ির দিকে নজর রাখো। আমরা অবশ্যই সেই আপডেট তোমার পাঠানো ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। গৌরব, অপর প্রতিনিধি, অপর চিত্র সাংবাদিক এই মুহূর্তে রয়েছে আদালতে, তার কাছেও আমি ছবিটা জানতে চাইবো। সুপ্রিয় রয়েছে। সুপ্রিয়, গৌরবকে একটু যদি বলো, নিরাপত্তা ব্যবস্থা ছবিটা তো তুলে ধরছে, এবং তার পাশাপাশি অতিরিক্ত তৎপরতাও একটা দেখা যাচ্ছে, কারণ আর কয়েক মিনিটের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছবেন আদালতে। একদমই শর্মিষ্ঠা, আর অল্প কিছু সময়ের অপেক্ষা। যেটা মনে করা হচ্ছে যে তার মধ্যেই কিন্তু, অর্থাৎ নির্ধারিত যে সময় রয়েছে বেলা 12টা, তার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই বিধাননগর আদালত চত্বরে এসে পৌঁছবেন। ক্যামেরা পার্সন গৌরব আমার সঙ্গে রয়েছে। গৌরব, যেটা দেখাচ্ছে একেবারে আদালত চত্বরের বাইরে যে জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এসে দাঁড়াবে, বা যেখানে গাড়ি দাঁড়ানোর পর গাড়ি থেকে নেমে যে রাস্তা দিয়ে তিনি আদালত চত্বরের ভেতরে যাবেন, কোর্টের দিকে যাবেন, সেই রাস্তার একেবারে দুদিকে কিন্তু বিধাননগর কমিশনারেটের পুলিশের তরফ থেকে বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। মহিলা পুলিশ রয়েছে, র্যাফের জওয়ানরা রয়েছে, এমনকি একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও কিন্তু রয়েছেন। তারা কিন্তু গোটা নিরাপত্তা ব্যবস্থার উপরে নজর রাখছে, কারণ আদালতের একদিকে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার যে বেলা 12টার ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল, তার পাশাপাশি পুলিশ প্রশাসনের তরফ থেকে যাতে তার নিরাপত্তা সুনিশ্চিত করা হয়, কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকেও কিন্তু নজর রাখার জন্য বলা হয়েছিল। আর সেই মতোই কিন্তু একেবারে প্রশাসনিক যে তৎপরতা, পুলিশের যে তৎপরতা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই জায়গা থেকেই আর কিছু সময়ের মধ্যেই মনে করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছবেন, এবং তারপর তিনি
তিনি আদালত চত্বরের ভেতরে যাবেন এবং সেখানে যাওয়ার পর সিআইডির অফিসিয়ালরা তারা ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে। ডিজে হুমকি মামলার পরিপ্রেক্ষিতে তার কণ্ঠস্বর বা ভয়েস স্যাম্পল নেওয়া হবে এবং সেটা পরবর্তীতে তার এখনও পর্যন্ত যে ধরনের কণ্ঠস্বরের নমুনা যেগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া থেকে তদন্তকারীরা সংগ্রহ করেছেন তার সঙ্গে আজকে যে ভয়েস স্যাম্পল তিনি দেবেন সেই স্যাম্পল কিন্তু মিলিয়ে দেখা হবে, অর্থাৎ দুটোই যে একই ব্যক্তির সেটা কিন্তু নিশ্চিত হতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। আর সেক্ষেত্রে যে বিষয়টা তোমাকে বলতেই হয় যে এই মামলাতে প্রথম 17ই জুন ভবানী ভবনে সিআইডির দপ্তরে গিয়ে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ বেশ ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন এবং তার পরবর্তীতেই কিন্তু সিআইডির তরফ থেকে বিধাননগর আদালতে তার কণ্ঠস্বরের নমুনা নেওয়ার আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথমে গত মাসের 30 তারিখে 30শে জুন দিন নির্ধারণ করা হয়েছিল, কিন্তু সেদিন তিনি উপস্থিত হননি। পরবর্তীতে সিআইডির তরফ থেকে আবারও আবেদন করা হয় এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে 8ই জুনের দিন নির্ধারণ হয়েছিল, কিন্তু সেদিনও কিন্তু তিনি গড়হাজির থেকেছিলেন। একদম সুপ্রিয়, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, তোমার সঙ্গে কথা বলবো কারণ আর কিছুক্ষণের মধ্যেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছবেন আদালত চত্বরে এবং সেই আপডেটও তোমার কাছ থেকে নিতে হবে। আমরা দুটো ছবি দেখাচ্ছি। ডিজে মামলা অর্থাৎ নির্বাচন প্রচার চলাকালীন একাধিক জায়গা থেকে তিনি ডিজে হুমকি দিয়েছিলেন এবং সেই ডিজে হুমকি বলেছিলেন যে 4 তারিখের পর ডিজে বাজবে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যেও তিনি বেশ কিছু হুমকি হুঁশিয়ারি দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে এবং সেই বক্তব্য আপনাদের সামনে বারবার তুলে ধরেছি। তারপর রাজীব সরকার তিনি মামলা করেছিলেন রেজাল্ট আউটের পর। তিনি বারবার প্রশ্ন তুলেছেন যদি এবারে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে তাহলে কি হতে পারে, তাহলে যে তালিকা তৈরি রয়েছে সেই তালিকায় থাকা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা কি তাহলে সেই তালিকায় থাকা বিরোধী যারা রয়েছে তাদের উপরে কোনো রকম ব্যবস্থা নিত, সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু রাজীব সরকার তিনি তিনি মামলা করেন এবং সেই মামলায় আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশ কয়েকবার হাজিরা দিতে বলা হয়েছিল, দুবার তিনি হাজিরা এড়িয়ে যান। আজ আদালতের গুতোকে তিনি বিধাননগর আদালতে উপস্থিত হচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে, সেই আপডেট আপনাদেরকে দেখাচ্ছি এবং তার পাশাপাশি তিনি কণ্ঠস্বরের নমুনা দেন কিনা সেদিকেও আমাদের নজর থাকছে। তবে রাজীব সরকার কিছুক্ষণ আগে তার বক্তব্য আমরা শুনেছিলাম, তিনি একটা বিষয় স্পষ্ট করেছেন, কণ্ঠস্বরের নমুনাও তাকে যেমন দিতে হবে তার পাশাপাশি তাকে আদালতে হাজিরাও দিতে হবে, কারণ এতদিন যে আদালতের বিভিন্ন প্রসেস হয়েছে সেই প্রসেসে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে হাজিরা দিতে দেখা যায়নি। সুশোভন আর শেষ আপডেটটাই হয়তো দেবে, কারণ আদালতের খুব কাছেই হয়তো পৌঁছে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ আমরা দেখছি ব্যারিকেড আস্তে আস্তে সরে যাচ্ছে। কারণ আগের দিন তো তিনি তার আইনজীবীতে একটা বিষয় নিশ্চিত হতে চেয়েছিল আদালতের কাছে যে পুলিশ যাতে সঠিক নিরাপত্তা দেয়, যাতে এখানে সোনারপুরের মতো ডিম ছোড়ার কোনো ঘটনা না ঘটে, কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, সেই কথা মতন আমরা দেখতে পাচ্ছি আজ বিধাননগর আদালত চত্বরে সকাল থেকেই বেশ একেবারে জোরদার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পুলিশের উচ্চ আধিকারিকরা তারা সেখানে মোতায়েন রয়েছেন এবং এই মুহূর্তে ব্যারিকেড সরে যাচ্ছে। আমরা কোথাও অনুমান করতে পারি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো গাড়ি নিয়ে একেবারে সরাসরি আদালত যে চত্বর রয়েছে সেই আদালতের চত্বরের মধ্যে গাড়ি নিয়ে ঢুকে যাবে, কারণ পুলিশের তৎপরতা সেই দিকেই অন্তত ইঙ্গিত দিচ্ছে। তবে আদালতে পৌঁছানোর পর বেশ কিছু আইনি পদ্ধতি রয়েছে, সেই আইনি পদ্ধতির মধ্য দিয়েই এগোতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাহলে কি আর কিছুক্ষণের মধ্যে তিনি এই মামলায় কণ্ঠস্বরের নমুনা দিচ্ছেন? আমরা নজর রাখছি সেদিকে। সুপ্রিয়া, আমি তোমার কাছে যাব, তোমার সঙ্গে কথা বলবো যে আমাদের কাছে যে আপডেট সুশোভন দিয়েছে যে করুণাময়ী চত্বরে রয়েছেন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার গাড়ি সেই চত্বরেই রয়েছে। আর কতক্ষণের মধ্যে ঢুকতে পারে তোমার কি অনুমান, এবং স্বাভাবিকভাবে সেখানকার সার্বিক পরিস্থিতিতে তুমি তো দেখাচ্ছ? শর্মিষ্ঠা, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির অবস্থান এই মুহূর্তে করুণাময়ী মোড় সংলগ্ন এলাকাতে হয়ে থাকে, সেখান থেকে এই বিধাননগর আদালত চত্বর আসতে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিটের মতন সময় লাগা উচিত এবং তার মধ্যেই কিন্তু যেটা নির্ধারিত সময় রয়েছে, কারণ বেলা 12টার ডেডলাইন রয়েছে, আর সেই নির্ধারিত সময়ের আগেই কিন্তু সশরীরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালতে পৌঁছতে হবে এবং তিনি যে ফিজিক্যালি অ্যাপিয়ার করলেন সেটাও কিন্তু আদালতকে জানাতে হবে এবং তিনি যদি এসে পৌঁছন তারপরেই কিন্তু তাকে লিগ্যাল যে প্রসেস রয়েছে, যে অফিসিয়াল যে কিছু নথিপত্র
নথিপত্র সংক্রান্ত যে বিষয়গুলো থাকে সেই সমস্ত বিষয়গুলো সম্পন্ন করতে হবে প্রথম পর্বে, এবং সেটা সম্পন্ন হওয়ার পরেই কিন্তু তার ভয়েস স্যাম্পল নেওয়ার যে প্রসেস সেই প্রসেসটা স্টার্ট হবে। এবং সেই প্রসেস করার জন্য বা সেই নমুনা নেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই আমরা যেটা দেখলাম প্রায় আধ ঘন্টারও বেশি সময় আগেই সিআইডির যে তদন্তকারী অফিসার থেকে শুরু করে অন্যান্য যারা অফিসিয়াল তারা এসে পৌঁছে গেছেন ম্যাজিস্ট্রেটের সামনে। কিন্তু আজকের এই ভয়েস স্যাম্পল কালেক্ট করা বা সংগ্রহ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা গোটাটাই সম্পন্ন হবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি অবশ্যই তোমার কাছে আর কিছুক্ষণের মধ্যেই আমাকে যেতে হবে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি থেকে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক সকাল 11টায় বেরোন এবং তার টাইম ছিল 11টা থেকে 12টার মধ্যে তাকে উপস্থিত হতে হবে বিধাননগর আদালতে, এবং সেখানে হাজির হয়ে তার কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কথা। বেলা 12টায় ম্যাজিস্ট্রেটের কাছে সামনে সিআইডি আধিকারিকদের উপস্থিতিতে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ তাকে দেওয়া হয়েছে। সেই মতনই ইতিমধ্যে প্রস্তুতি সারা হয়ে গিয়েছে আদালত চত্বরে। এবং বুধবার সকাল থেকে আমরা দেখছি যে আজ সকাল থেকে আমরা দেখছি যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, র্যাফও নামানো হয়েছে। নির্দিষ্ট কোনো কারণ ছাড়া কাউকে আদালত চত্বরে ঢুকতে দেওয়া হচ্ছে না। জমায়েতের দিকেও কড়া নজর রেখেছে পুলিশ। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালত চত্বরে পৌঁছলে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় সেদিকেও সজাগ দৃষ্টি রয়েছে। নির্বাচনী প্রচার পর্বের ডিজে সংক্রান্তের মন্তব্যের কারণে অভিষেকের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলাতে ইতিমধ্যে বিধাননগর আদালতে ঢুকে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধাননগর আদালত চত্বরে প্রবেশ করলেন। আমি যেরকমটাই বলেছিলাম, গাড়ি করে এসে একেবারে সোজা আদালত চত্বরে ঢুকে গেলেন এবং কড়া পুলিশের নিরাপত্তা রয়েছে, র্যাব নামানো হয়েছে এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারাও সেখানে উপস্থিত রয়েছেন যাতে কোনো রকম জমায়েত না হয় সেদিকেও কড়া নজর রাখা হয়েছে। কারণ আদালতের নির্দেশ রয়েছে, হাইকোর্টের নির্দেশ রয়েছে পুলিশকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঢুকছেন, আমরা দেখতে পাচ্ছি পুলিশে ঘেরাটোপে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতে ঢুকে গেলেন। সাংবাদিকদের প্রশ্নের কোনো রকম উত্তর দিলেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ি করে এলেন, একেবারে সোজা ঢুকে গেলেন পুলিশি ঘেরাটোপে আদালত চত্বরে। বেশ কিছু আইনি পদ্ধতি রয়েছে, সেই আইনি পদ্ধতির পরই ম্যাজিস্ট্রেটের সামনে সিআইডি আধিকারিকদের উচ্চপদস্থ কর্তাদের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর নমুনা দেওয়ার কথা। অর্থাৎ যে দুটি আবেদন করা হয়েছিল অভিষেকের আইনজীবীর পক্ষ থেকে, এক সেটা হচ্ছে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, সেই নিরাপত্তা অন্তত ঢোকার সময় বেশ নজরে পড়লো কড়া পুলিশের নিরাপত্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের অভ্যন্তরে ঢুকলেন। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। এবার কণ্ঠস্বরের নমুনা তার দেওয়ার পালা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুপ্রিয়। একদমই দেখো, সবেমাত্র কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গাড়িতে এসে পৌঁছলেন বিধাননগর আদালত চত্বরে। আমার পেছন থেকে সবেমাত্র কিন্তু তার যে গাড়ি সেই গাড়ি বেরিয়ে গেল এবং গাড়ি থেকে নামার পর ইতিমধ্যেই কিন্তু আদালত চত্বরের ভেতরে পৌঁছে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং নিরাপত্তার যে আটাশটো বেষ্টনী সেই ছবিটাও তুমি দেখতে পেলে। একেবারে র্যাফের যারা জওয়ানরা রয়েছেন তারা কিন্তু ঘিরে দুদিক থেকে ঘিরে তার মাঝে কর্ডন করে তাকে কিন্তু আদালত চত্বরের ভেতরে নিয়ে পৌঁছলো। তার কারণ কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে বা ডিম ছোড়ার মতন কোনো ঘটনা যাতে না ঘটে সেদিকে কিন্তু বিশেষভাবে নজর রাখার জন্য আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। আর সেই মতোই কিন্তু একেবারে বিধাননগর কমিশনারেটের পুলিশের তরফ থেকে যাবতীয় প্রস্তুতি রাখা হয়েছিল এবং সেই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়েই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বিধাননগর আদালতে ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া হলো এবং তিনি পৌঁছে গেছেন ইতিমধ্যেই। আর কিছু সময়ের অপেক্ষা, প্রথমে লিগ্যাল কিছু প্রসেস রয়েছে, কিছু পেপার ওয়ার্ক রয়েছে, সেগুলো সম্পন্ন হবে। ভয়েস স্যাম্পল দেওয়ার যে প্রক্রিয়া, যে কণ্ঠস্বরে নমুনা দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হবে। বেশ খানিকটা সময় অবশ্যই সেক্ষেত্রে লাগবে, এমনটাই আমরা জানতে পারছি। তবে কতক্ষণে সেই প্রক্রিয়া শেষ হয় সেটাও দেখার। তবে অভিযোগকারী রাজীব সরকার তিনি কিন্তু আবার আদালতে আজকেই মেনশন করেছেন যে শুধুমাত্র কণ্ঠস্বরের নমুনা দিকে নজর রাখো। প্রথমে 30শে জুন, তারপর 8ই জুলাই হাজিরা দেওয়ার কথা হয়েছিল, নোটিশ পাঠানো হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাজিরা দেননি। অবশেষে 15ই জুলাই আদালতে হাজিরা দিলেন। এবার কণ্ঠস্বরের নমুনা নেওয়ার পর আমরা সেই সংক্রান্ত খবরের দিকে নজর রাখবো। তবে সময় হচ্ছে একটা বিরতি।